আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। 3 দিন আগে তরল সার মারা হয়েছিল এই জমিতে এবং তরল সারের পর গাছের কী কী উপকারিতা হলো সেই বিষয়টা আলোচনা করবে এবং পরবর্তীতে কী কী স্প্রে দেওয়া হবে সেই জিনিসটা আলোচনা করব। কারণ হচ্ছে আমার গাছগুলো কিন্তু একটু শীতের কারণে একটু ছোট আকার ধারণ করছিল এবং সেই সাথে গ্রোথ একটু কম ছিল। এটা কিন্তু কাঞ্চন জাতের শসা এবং এই শসা কিন্তু ছোট সময়ে একটু মোটা কম থাকে, চিকন থাকে, তো টেনশনের কিছু নাই। সময়ের সাথে সাথে কিন্তু এই গাছগুলো কিন্তু গ্রোথ বাড়তে থাকে। তো অলরেডি কিন্তু এই গাছে কিন্তু ফলন চলে আসছে। যদি দেখায় এতে এখানে একটা শসা কিন্তু চলে আসছে এবং সাইড বাঁধ দিয়ে কিন্তু এখানে একটা শসা যদি দেখায় ওই যে গোড়ের দিকে একটা জালি চলে আসছে এবং এই যে সাইড বাঁধ, এই সাইড বাঁধে কিন্তু যদি দেখায় জালি চলে আসছে। তো এখানেও জালি আছে যদি দেখায় এরকমভাবে, এই দিকটায় কিন্তু জালি আছে। তো এই কাঞ্চন শসার সুবিধা হচ্ছে যে এটা কিন্তু মেন বাঁধগুলো কিন্তু বাড়ে এবং একসাথে কিন্তু সমস্ত শাখা পোশাখা বড় হয় না, তো পর্যায়ক্রমে ওর ভাবে বড় হয়। এই জন্য কিন্তু এই শসার অনন্য একটা বৈশিষ্ট্য কাঞ্চন শসার। এবং যদিও একটু গাছটা চিকন মনে হচ্ছে, এই গাছ কিন্তু কয়েকদিন পর কিন্তু অনেকটা মোটা আকার ধারণ করবে। তরল সার দেওয়ার পর কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু অন্যরকম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই শসা এবং রাসায়নিক সার দিলে যে উপকার, তার থেকে কিন্তু লিকুইড সারটার উপকারটা বেশি মনে হচ্ছে। তো তরল সার, ককটেল সার অথবা হরলিক্স সার দেওয়ার পর তো যে জিনিসটাই করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এনএসি গোল্ড, এটা 1.5 মিলি করে দেব। কারণ এটা ফুল ফল শাখা বৃদ্ধি করে, গাছকে শক্তি প্রদান করে এবং গাছের কিন্তু খুব একটা ভালো শেপ এনে দেয় এবং সেই সাথে শসার সাইজ কিন্তু আকর্ষণীয় হয় এবং বড় হয়। তো এই এনএসি গোল্ড যেটা ইন্টারন্যাশনাল এগ্রিকেয়ারের এবং এটার ভিতর যেমন আমরা লাল সার দিই, পটাশ বা পটাশিয়াম থাকে, ইউরিয়া থাকে, যেটা নাইট্রোজেন, তারপরে ফসফরাস থাকে, সালফার থাকে আরও, এবং ভিতরে থাকে কোম্পানি স্বার্থে এগুলি গোপন করে রাখে এবং অনেক কিছুর ভিতরে এটার ভিতরে অনুখাদ্য বা পিজিআর টাইপের কিছু আছে এবং এটা সব কোম্পানির একটা পলিসি থাকে, সব কিন্তু কী কী আছে সেটা কিন্তু প্রকাশ করে না। এবং তারপর হচ্ছে শসারিতে নিস্তারটা আমরা বারবারই দিই, কারণ এই সাইমোক্সানিল কিন্তু শীতকালে শসায় কিন্তু এরকম দরকার হয় সাইমোক্সানিল। এবং এটা পপিনেপ থাকে, পপিনেপে জিঙ্ক থাকে, জিঙ্কের কারণে কিন্তু যেমন ছত্রাকের কাজ করে, সেই সাথে কিন্তু এটা কচি পাতা সাহায্য করে ছাড়তে। তারপরে নিস্তার হচ্ছে 2 গ্রাম করে, এনএসি গোল্ড 1.5 মিলি করে, তারপরে সিয়েনা, এটা অ্যাবামেকটিন বেনজোয়েট এবং অ্যাবামেকটিন বেনজোয়েট থাকে, আর অটোমিডা এটা অ্যাসিফেট এবং ইমিডাক্লোপিড। এটা কিন্তু এই যে ম্যাপ পোকাটা হয়েছে, এই ম্যাপ পোকার কিন্তু এই 4টা ওষুধ দিলে মাকড় থাকবে না, থিপস থাকবে না, তারপর হচ্ছে যেগুলি গাছের জন্য বিধ্বংসী পোকা সেইগুলি কিন্তু থাকবে না। তারপর হচ্ছে যেটা লেদা পোকা, ক্যাটারপিলার, এই লেদা পোকাটা অনেক বেশি হয়, সেটা থাকবে না। তো এটা 15 লিটার পানিতে 1 প্যাকেট করে দেব, এই 4টে একসাথে। এবং চাইলে এর সাথে এনপিকে 3 গ্রাম করে অথবা সালফার দিতে পারেন। আমরা সালফার দেব এটার সাথে 3 গ্রাম করে। সালফার কিন্তু মাকড়নাশক হিসেবে কাজ করে, সার হিসেবে কাজ করে, আবার ছত্রাকনাশক হিসেবেও কাজ করে।
1 কেজি সালফার আনলে কিন্তু আপনি অনেক দিন 3 থেকে 5 গ্রাম করে, গাছের ছোট অবস্থায় 3 গ্রাম করে, একটু বড় হলে 5 গ্রাম করে দিবেন এই সালফারটা। এবং আমার গাছগুলো কিন্তু অনেকেই কমেন্টস করছিলেন যে এগুলি আসলে হবে কিনা বা এগুলি আমি ঠিক করতে পারবো কিনা, কিন্তু আপনি যদি পরিচর্যা করেন, যত্ন করেন, একটু সমস্যা হলেও কিন্তু সেগুলি করা সম্ভব। তো আবার যদি বলি নিস্তার 2 গ্রাম করে, NAC গোল্ড 1.5 মিলি করে, সিয়েনা 15 লিটারের একটা, অটোমিটা একটা। আপনার এই অটোমিটা এবং সিয়েনা কিন্তু অটোকপ কোম্পানির, এবং আমরা বিভিন্ন কোম্পানির ব্যবহার করি। এবং যখন ফুল ফল চলে আসবে গাছের, তখন কিন্তু আপনি কম দামি ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ বা অন্য যেগুলি আছে কম দাম। কারণ ছোটো সময় আপনার এই শসাগুলো কিন্তু পরিচর্যাটা বেশি করতে হয়। তো এই কাঞ্চন কিন্তু দেখেন কত গোড়ের দিকে এই ছোটো সময় কিন্তু শসা চলে আসে, এবং কাঞ্চন যতবারই করছে এই শসা কিন্তু এত নিচে ধরে, সেটা কিন্তু একেবারে মাটির সাথে লেগে যায় বা এই গর্তের ভিতর দিয়ে ঢুকে যায়, পরে বের করে দিতে হয় এই কাঞ্চন শসা। তো একদম একেবারে নিচ থেকে ধরে। তো এটা হচ্ছে বীজপাতা কোম্পানির কাঞ্চন শসা। এবং দেখেন গাছগুলো কিন্তু অনেকে যারা কমেন্টস করছিলেন যে আসলে আমার গাছগুলোর অবস্থা খারাপ, কিন্তু আমরা তো জানি যে অসুখ বুঝে ওষুধ দিলে কিন্তু অসুখ সারে আল্লাহর রহমতে। আশা করি আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা নতুন চাষি বা যারা পুরাতন চাষি আছেন, তারাও কিন্তু দেখতে পারেন, কারণ শেখার কিন্তু শেষ নাই। যেমন আমরা লিকুইড সার দেওয়ার পরেই কিন্তু আবার যেমন গড়ে যেমন লিকুইড সার দিছি, তারপরে কিন্তু আমরা এই বেডে কিন্তু সার দিয়ে দিছি। এরকম আমরা কিন্তু এদিক দিয়ে হাঁটি, এদিকে দিয়ে সার দিই না। তো আমরা এই বেডের তো এরকম মালচিংটা উঁচা করে সার দিয়ে দিই, এরকমভাবে মালচিং উঁচা করে 2 গাছের মাঝ বরাবর সার দিয়ে দিই। গাছের গোড়া থেকে একটু দূরে সার দিয়ে দেবেন, এবং একটা পানি দেওয়া হয়েছে তরল সার দেওয়ার পর। কারণ গাছের যখন আপনি দেখবেন যে গ্রোথ থাকবে না, তখন কিন্তু আপনি গোড়ে সার দিবেন, পাতায় সার দিবেন, লিকুইড সার দিবেন। তো এবং পানি, এই 4টা ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। এবং গাছের আশেপাশের আগাছাগুলো কিন্তু রাখবেন না। এই মালচিংয়ের ভিতর যে আগাছা ছিল এগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে, এবং যে দিকটা হাঁটি সেদিকটা কিছু আগাছা আছে, তারপর আমরা এটা বিষ মেরে দেব। তো একটা গাছেই কিন্তু এখনই কিন্তু অনেকগুলো শসা যদি দেখায় কিন্তু চলে আসছে এরকম। এটা কিন্তু শসা। তারপর এটা যদি দেখাই, এখানে একটু তাহলে একটা গাছে 2টা কিন্তু অলরেডি শসা চলে আসছে। আবার যদি দেখে এই যে ছোটো, এই ছোটো ডালটাও কিন্তু এটা কিন্তু শসার ডালি এটা। তারপরে এখান যদি দেখায়, এটাও কিন্তু শসার ডালি। তাহলে কিন্তু 1টা 2টা, আবার এটা থেকে বের হবে 2 3 দিন পর, এটা থেকেও বের হবে, এটা থেকে বের হবে। তাহলে 4টে জালি কিন্তু শসা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এবং কাঞ্চনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কিছু কিছু দাঁত কিন্তু অনেক জালি আসে, কিন্তু সেগুলো কিন্তু এই শীতকালে কিন্তু এরকম টিকতে চায় না বা সেট হতে চায় না। কিন্তু এই দাঁত কিন্তু আপনি যখন একটু বীজের দাম একটু বেশি, তো এই বীজের ব্যাপারে একটা কমপ্লেন আছে, কিন্তু বীজের দাম একটু বেশি হলে কি হবে, এটা কিন্তু ঝামেলা করে না শীতে। কারণ অন্য জাতগুলো কিন্তু ঝামেলা করে, অনেক সময় অসংখ্য ফল আসে তারপরে কিন্তু সেট হতে চায় না। কিন্তু এই বীজ পাতার বীজগুলো কিন্তু
ইজিলি সেট হয়। এটা তাদের সাথে আমারও অত সম্পৃক্তত্ব নাই, তো কয়েক বছর ধরে চাষ করি, তারা কিন্তু আমাদের জমিতে কখনো আসেও নাই। তো যে সময় যেটা ভালো, আবার বীজ পাতা কিন্তু মাঝখানে খারাপ হয়ে গেছিলো, পরে কিন্তু ওইটা কিন্তু চাষ করিনি। এর আগে শসাটা কিন্তু আমরা ওই সাইডে যে শসা ছিল সেখানে কিন্তু আমরা জাদু শসা করছিলাম, এবং আলহামদুলিল্লাহ জাদু শসার কিন্তু অসম্ভব একটা ফলন পাইছি। অনেকে কিন্তু জাদু শসার ফলন পান নাই, কিন্তু আমাদের মাশাল্লাহ অল্প একটু জায়গা থেকে কিন্তু 1 লক্ষ টাকার প্লাস শসা বিক্রি করছি, অল্প একটু জায়গা থেকে। তো এখনই কিন্তু এই আমার গাছগুলো কিন্তু অনেকে দেখলে কিন্তু হিংসে হবে, এবং আর 1 সপ্তাহ যেতে দেন, দেখবেন যে পরিচর্যাগুলো নিছি, তো এই গাছগুলোর কী অবস্থা এবং কত সুন্দর একটা আকার ধারণ করে। তো যারা কাঞ্চন লাগাইছেন, তো তারা কিন্তু গাছগুলো একটু যদি চেকন থাকে ছোট সময়, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। একেবারে গাছগুলোতে মোটা সোটা শুরুতে ওরকম থাকলেই যে অনেক ভালো ফলন দিবে এরকম কোনো শর্ত নাই। তো এই গাছটাও যদি দেখায় যে এটাও কিন্তু কতগুলো জালি আসছে, সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। মাথার অংশ থেকে দেখাই, তো এখানে একটা এ মাথায় কিন্তু একটা জালি আছে, আবার এ মাথায় একটা আছে। আমি ভালো করে দেখাই, এটাও কিন্তু শসা। এই যে দুটা আঙুল দিয়ে টাচ করে, এটা শসা। তারপরে গড়ে একটা শসা, এটা দেখা যাবে লাগছে, এখানে 2টা শসা। তারপরে এটা হচ্ছে থার্ড শসাটা, 3টে। এখানে একটা বাইরেছে, 4টে। এখানে একটা 5টা, তাই না? তারপরে এই যে এই গাছটায় এখানে একটা শসা আছে। তো এরকম একটা গাছে কিন্তু অলরেডি 6টা চলে আসছে অলরেডি। আমার কিন্তু 3 দিন আগে যেদিন তরল সার দিই, ওই দিনে কিন্তু গাছগুলো অনেক ছোট দেখছিলেন। তো প্রজেক্টে মোটামুটিভাবে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি শসার প্রজেক্ট। তো পর্যায়ক্রমে ভাগ ভাগ করে লাগানো, কারণ অনেক সময় রোজার শুরুতে দাম থাকে, অনেক সময় ঈদের সময় দাম থাকে। তো এভাবে করা, এবং সার্বক্ষণিকভাবে কিন্তু এই প্রজেক্টে 2 থেকে 3 জন কাজ করে। ওয়েদ ভাই একটু তাকান। তো উনি নিয়মিতভাবে আছে প্রজেক্টের মেন কর্ণধার। তো খুবই পরিশ্রমী, যেমন টলম্যান লম্বা। তারপর ওইদিকে আছে ফজলু ভাই, ঠিক আছে। আরেকজন আছে, তিনি সার্বক্ষণিকভাবে পরিচিত, উনি হচ্ছে আমাদের লুৎফর ভাই। উনি একেবারে ডেডিকেটেড একজন মানুষ, একবারে কৃষি পাগল বললেই চলে, যে সবসময় কৃষিটাই তার মাথায় ঘোরাঘুরি করে। লুৎফর ভাই একটু হাই দেন। হাই ভাই, হাই। ঠিক আছে। তো ওনার জন্য আসলে এই প্রজেক্টটা টিকে রয়েছে। আমি যেহেতু সরকারি চাকরি করি, তো ইতিমধ্যে হয়তো জানেন না, আমি কিন্তু এখানে আসার সময় পাই না। তো উনি ছবি টবি তুলে নিয়ে আসে। তো সার্বক্ষণিকভাবে উনি আছেন এই প্রজেক্টের। তো আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তো তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, যে নতুন নতুন তো আমরা হয় প্রতিদিন, না হয় 1 দিন বা 2 দিন পর পর কিন্তু আপডেট দেই বা ভিডিওগুলো দেই। তো দেখা যায় যে নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে সাবস্ক্রাইব করলে পরে চ্যানেলটা। তো আমি কিন্তু আগে শুরুতে কখনোই এই সাবস্ক্রাইব করতে বলতাম না। অনেকে মনে করে যে এরকম ভিউ করে টাকা কামানোর ধান্দা। তো এই বিষয়টা থেকে আমি কখনোই সাবস্ক্রাইব করতে বলতাম না। তো এই চিন্তা থেকে বলা যে কারো যদি আমার পরামর্শ শুনে যদি একটা কৃষকেরও একটা পরামর্শ কাজে লাগে, তার যদি কিছুটা ফলন ভালো হয়, সেজন্য এই কষ্ট করে ভিডিও করা। আর হচ্ছে সাবস্ক্রাইব করলে আপনার
ভিডিওটা সরাসরি নোটিফিকেশন আকারে চলে আসবে। আপনি দেখবেন যে নোটিফিকেশন আছে ইউটিউবে, ওখানে গেলে কিন্তু উপরে ওখানে কিন্তু চলে আসবে বা মেসেজ আকারে চলে আসবে যে নতুন ভিডিও আসলে। এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কি। আর হচ্ছে যাদের ভালো না লাগবে তাদের মোটামুটি আমি মনে করি না দেখাই ভালো। আর হচ্ছে কৃষিতে কিন্তু এখন কিন্তু যে ওয়েদার বা তাপমাত্রা, আগে কিন্তু বলা যাইতো যে শীতকালে শীত হবে, গরমকালে গরম হবে, কখন বৃষ্টি হয়, কিন্তু এখন কিন্তু বলার কায়দা নাই, কারণ প্রত্যেকটা দিনই আলাদা। এবং অনেক কৃষক কিন্তু ঝরে পড়ে গেছে, কারণ অনেক কৃষক ঝরে পড়ার কারণ হচ্ছে যে তারা আপডেট না ওয়েদারের ক্ষেত্রে। আর হচ্ছে নতুনভাবে কইরা অনেকে সফল থাকে যে প্রথমবার কিন্তু অত জমিতে কিন্তু রোগ জীবাণু আসলে আসে না জমিতে। তো প্রথমবার যখন চাষ করতেন দেখবেন যে অনেক ভালো ফলন হয়েছে, তো তারপরে কিন্তু সমস্যাটা তৈরি হয়, কারণ আপনি প্রজেক্টে কিন্তু তারপর থেকে রোগ জীবাণু চলে আসবে গাছ হওয়ার পর। কিন্তু প্রথম কেউ যদি নতুন করে তার কিন্তু জমিতে তেমন একটা রোগবালাই হয় না, কারণ ওই থিপস, মাকড়, এ ধরনের বিধ্বংসী পোকা, কারণ থিপস এবং মাকড়ে কিন্তু বিধ্বংসী সমস্যা করে। আবার হচ্ছে আপনি যখন একটা জমিতে কয়েকবার সার দিবেন, চাষ দিবেন, এভাবে সার দিতে দিতে, রাসায়নিক সার দিতে দিতে জমির মাটির গুণাগুণ কিন্তু কমে যায়। তারপর হচ্ছে যে পিএইচ লেভেল, পিএইচ কিন্তু 6.5 থেকে 7.5 থাকলে হচ্ছে আপনার সব থেকে ভালো। এই রাসায়নিক সার দিতে কিন্তু পিএইচ লেভেল কমে যায় এরকম। এজন্য হচ্ছে যারা কয়েকদিন দেখা যায় কৃষিতে অনেক ভালো করে উত্তরোত্তর, পরে দেখা যায় 3-4 মাস পর বা 5 মাস পরে সে আর ওই জমিতে ফসল করতে পারতেছে না, কারণ সে কিন্তু আপডেট না। কারণ অনেক এই সব থেকে থিপস এবং মাকড় হচ্ছে সব খারাপ একটা পোকা, এদেরকে দমন করা খুবই একটা টাফ ব্যাপার। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু থিপস থাকুক আর হচ্ছে মাকড় থাকুক, যাই থাকুক, এবং বেডে কী কী দেয় এরকম সেই জিনিসগুলো কিন্তু ফলো করলে এরকম আপনাদের কিন্তু প্রজেক্টের লস হওয়া একেবারে খুবই কম লস হবে, লস হওয়ার সম্ভাবনা থাকবে না যদি ইনশাল্লাহ যেভাবে আমি করি এভাবে যদি করার চেষ্টা করেন। আর নতুন যারা কৃষিতে আছেন তারা কিন্তু অনেক ভিডিও দেখে, এর আগে কিন্তু অ্যাগ্রো-1 প্রতি অনেকটা আমি বিশ্বস্ত ছিলাম, এবং তাদের ট্রেনিং, তাদের ওই ভুয়া মালচিং, ফালতু টাইপের যত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলি দিতে তাদের শসা ছাবিরা ধরেই না এরকম।